ক্ষমতারও একটা নিজস্ব ভূগোল থাকে। কিছু কিছু ভূখণ্ডে ক্ষমতা কেন্দ্রীভূত হয় একজন ব্যক্তিকে ঘিরে, একটি পরিবারকে ঘিরে। বাগেরহাট এক অর্থাৎ চিতলমারী, ফকিরহাট আর মোল্লাহাট ছিল এমনই এক সাম্রাজ্য, যার অঘোষিত সম্রাট ছিলেন শেখ হেলাল উদ্দিন তথা শেখ পরিবার। কয়েক দশক ধরে তাদের ইশারাতেই পরিচালিত হয়েছে এখানকার সবকিছু। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক ঝড়ে সেই সম্রাট এবং তার দল আজ নিষিদ্ধ, সিংহাসন এখন শূন্য। এই অভূতপূর্ব শূন্যতাই জন্ম দিয়েছে এক বিশাল প্রশ্নের, এই সাম্রাজ্যের নতুন অধিপতি কে হবে? আর জন্ম দিয়েছে এক নতুন সাহসের, যে মানুষেরা এতদিন উন্নয়নের আড়ালে নিজেদের কষ্ট আর বঞ্চনার কথা মুখ ফুটে বলতে পারত না, তারাও এখন কথা বলতে শুরু করেছে। আজ আমরা সেই শূন্য সিংহাসনের লড়াই আর সাধারণ মানুষের কণ্ঠস্বরের গল্পই বলবো। স্বাগত ৩০০ আসনের আজকের পর্বে। আমরা চলে এসেছি খুলনা বিভাগের শেষের ৩ জেলার একটি বাগেরহাটে। বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরার মাধ্যমে শেষ হবে আমাদের খুলনা বিভাগের পথ চলা। এরপর শুরু হবে বরিশাল বিভাগের আসনগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা। শেষ পর্যন্ত পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ৩০০ আসন চ্যানেলটি। নির্বাচন কমিশনের তথ্য মতে বাগেরহাট ১ আসনের ভোটার সংখ্যা প্রায় ৩,৬০,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮০,০০০-এর বেশি, পুরুষের তুলনায় নারী ভোটার সামান্য কিছু কম। বাগেরহাট ১ বাইরে থেকে দেখলে মনে হবে এটি উন্নয়নের রোল মডেল। মসৃণ রাস্তাঘাট, নতুন নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ঝকঝকে ভবন, এইসব দৃশ্যমান উন্নয়ন অস্বীকার করার উপায় নেই। প্রতিটি উজ্জ্বল ছবির পেছনেই যেমন থাকে এক গভীর অন্ধকার, তেমনি এই উন্নয়নের চাকচিক্যের আড়ালেই লুকিয়ে আছে এক নীরব বিপর্যয়, যা ধীরে ধীরে গ্রাস করছে এই অঞ্চলের প্রাণ, এর কৃষি এবং পরিবেশ। সংকটটির নাম সাদা সোনার অভিশাপ, অর্থাৎ অপরিকল্পিত চিংড়ি চাষ। চিতলমারী, ফকিরহাট আর মোল্লাহাটের হাজার হাজার হেক্টর কৃষি জমি আজ লবণাক্ত পানির নিচে। এই সাদা সোনার অর্থনীতি হয়তো হাতে গোনা কিছু মানুষকে ধনী করেছে, কিন্তু কেড়ে নিয়েছে হাজারো কৃষকের জীবিকা। লবণাক্ততার কারণে এলাকায় মিষ্টি খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। মাটির উর্বরতা নষ্ট হওয়ায় ধান তো দূরের কথা, সাধারণ শাকসবজি ফলানো কঠিন হয়ে পড়েছে। জীববৈচিত্র্য, পাশাপাশি হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ। এতদিন এই উন্নয়নের আড়ালে পরিবেশ ধ্বংসের এই গল্পগুলো তেমনভাবে উচ্চারিত হতো না। ক্ষমতার ভয়ে বা প্রভাবে অনেকেই ছিলেন নীরব, কিন্তু এখন সেই ভয় ও প্রভাবের অনুপস্থিতিতে মানুষ তাদের এই চাপা কান্না নিয়ে কথা বলার সাহস পাচ্ছে। তাদের মনে প্রশ্ন জাগছে, যে উন্নয়ন আমাদের মাটি কেড়ে নেয়, জল কেড়ে নেয়, সেই উন্নয়ন আসলে কার জন্য? আজ ক্ষমতা নেই সেই রাজারা, যারা এলাকার মানুষকে প্রজা বানিয়ে গড়েছেন বিশাল সাম্রাজ্য। এই বিশাল ক্ষমতার শূন্যস্থান দখল করার জন্য তৈরি হচ্ছে লড়াইয়ের নতুন ক্ষেত্র। একাধিক পক্ষ এখন এই শূন্য সিংহাসনের দাবি জানাচ্ছে, জানিয়ে রাখতে নিয়মিত মাঠ চষে বেড়াচ্ছেন। তবে এই দুর্গের প্রধান দাবিদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও ৯৬-এর বিতর্কিত নির্বাচন ছাড়া তারা আর কখনো এখান থেকে নির্বাচিত হতে পারেনি, কিন্তু এবার পট পরিবর্তনের সুযোগ তারা নিতে চায়। তাই তো বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সভা, মিছিল এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে জনসমর্থন সংগ্রহের চেষ্টা করছেন তারা। বিএনপির নেতাকর্মী সমর্থকদের সাথে কথা বলে তারা জানান, নির্বাচনে জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়া এখনই উপযুক্ত সময়। তারা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলীয় এজেন্ডা তুলে ধরছেন। আগামী নির্বাচনে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে যাকে মনোনয়ন প্রদান করা হবে, তার সাথে কাজ করতে সকল নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ বলে জানা গেছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মাঠে নেমেছেন তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী, বাগেরহাট বার কাউন্সিলের সাবেক একাধিকবার সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু। সেই সাথে রয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপন। তবে এদের মধ্যে এগিয়ে থাকবেন ওয়াহিদুজ্জামান দীপু।
শেখ মুজিবও মাঠে আছেন। তার প্রচারণা এবং পূর্বের নির্বাচনী অভিজ্ঞতায় তিনি কিছুটা এগিয়ে। তবে যত প্রার্থী থাকুক, শেষ পর্যন্ত এই দুইজনের একজন হতে পারেন ধানের শীষের কাণ্ডারি। অপরদিকে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সমর্থকদের মাঝে নির্বাচন কেন্দ্রিক কর্মচাঞ্চল্য দেখা গেছে। ইতিপূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আসনটিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চিতলমারীর কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। অতীত ইতিহাসে এই আসনে জামায়াতের তেমন কোনো ভোট ব্যাংকের নজির না থাকলেও এবার তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে এই আসনটি দখল নিতে চায়। এই আশায় তারা নিয়মিত দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছে তাদের তৃণমূল কর্মীরা। এই আসনে জাতীয় পার্টি 1988 সালে একবার নির্বাচিত হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত তারা নিষ্ক্রিয় রয়েছেন। নতুন দল এনসিপির নির্বাচনী তৎপরতা এই মুহূর্তে নেই বললেই চলে। এছাড়াও শেখ হেলালের একচ্ছত্র আধিপত্যের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেই অনেক প্রভাবশালী এবং তেগী নেতা কোণঠাসা ছিলেন। তারাই এখন সবচেয়ে বড় শক্তি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন। এর মধ্যে দু একজন প্রার্থী ভোটের হিসাব এলোমেলো করার ক্ষমতা রাখেন। এক কথায় এখানকার ভোটের লড়াই হবে দেখার মতো। আগামী নির্বাচনটি তাই কোনো একক বা দ্বিমুখী লড়াই হবে না, হবে বহু শক্তির এক জটিল প্রতিযোগিতা, যেখানে প্রত্যেক প্রার্থীকেই প্রমাণ করতে হবে যে তিনিই এই অঞ্চলের সমস্যার সমাধানের জন্য সেরা বিকল্প। তাহলে নৌকা এবং হেলালবিহীন এই নির্বাচনে বাগেরহাট একের মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে? তাদের চাওয়াটা এখন খুব পরিষ্কার এবং সুনির্দিষ্ট। তারা চিংড়ি ঘেরের আগ্রাসন থেকে কৃষি জমিকে রক্ষা করার জন্য আইনগত এবং বাস্তবসম্মত পদক্ষেপ চায়। তারা কৃষি জোন এবং চিংড়ি জোন আলাদা করার দাবি তুলতে পারে। তারা প্রতিটি গ্রামে এবং পাড়ায় মিষ্টি খাবার পানির স্থায়ী সমাধান চায়। শুধু ট্যাঙ্কের পানি বা রেইন ওয়াটার হারভেস্টিং নয়, তারা চায় একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা। তারা এমন একজন নেতা চায় যিনি হবেন জনগণের, কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর নন, যাকে বিপদে আপদে কাছে পাওয়া যাবে, যিনি এলাকার মানুষের মনের কথা বুঝবেন। তারা চায় চিতলমারীর মতো অনুন্নত এলাকায় এবং ফকিরহাট মোল্লাহাটের বেকার তরুণদের জন্য কৃষিভিত্তিক শিল্প বা অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ। নৌকা প্রতীকের অনুপস্থিতি এবার ভোটারদের জন্য এক নতুন স্বাধীনতা নিয়ে এসেছে। তারা এখন আর ঐতিহ্যের বাঁধনে বাধা নন। তারা এখন প্রার্থীর অতীত, তার সততা এবং তাদের সমস্যা সমাধানের পরিকল্পনাকে চুলচেরা বিশ্লেষণ করেই রায় দেওয়ার সুযোগ পাবেন। যে প্রার্থী তাদের এই চাপা কান্নাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, তিনিই পাবেন তাদের সমর্থন। তাহলে বাগেরহাট একের এই সম্রাটবিহীন সাম্রাজ্যের ভবিষ্যৎ কি? ক্ষমতার এই শূন্য সিংহাসনে কি বসবেন নতুন কোনো শোষক, যিনি পুরনো খেলাটাই নতুন করে খেলবেন, নাকি তারা পাবে একজন সেবক, যিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন, তাদের পাশেও থাকবেন? 2026 সালের নির্বাচনটি বাগেরহাট একের জন্য শুধু সরকার পরিবর্তনের লড়াই নয়, এটি তাদের আত্মপরিচয় পুনরুদ্ধারের লড়াই। এটি লবণাক্ত টাকার খেলার বিরুদ্ধে সবুজ জীবনের সংগ্রামের লড়াই। এই অঞ্চলের মানুষ এখন এমন একজন অভিভাবক খুঁজছে, যিনি শুধু সিংহাসনে বসবেন না, যিনি মাটিতে নেমে এসে তাদের চোখের জল মুছিয়ে দেবেন। সেই অভিভাবক কে হবেন, তার উত্তর লেখার জন্যই প্রস্তুত হচ্ছে ব্যালট বাক্স। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। কে হবেন আপনাদের নতুন অভিভাবক? দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।